আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আপনার চমৎকার বক্তব্য দেওয়ার জন্য আমরা আজকে যে আয়োজন করেছি, যে সংবাদ সম্মেলন করেছি, সেটার বিষয়টা বস্তু হচ্ছে যে এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ডক্টর পরেশচন্দ্র মোদক এবং আমার সহযোদ্ধা, আমার সেক্রেটারি ময়মনসিংহ জেলার শাহিনুর আলম শাহিন অধ্যক্ষ। তাই আমি একটি বিষয় না বললেই নয়। আপনারা জানেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী একমাত্র সেই একটি প্রতিষ্ঠান যে 1971 সালে ভারতের সহযোগিতা ছাড়া একাই তিনি একটা সেক্টর কমান্ড তৈরি করেছিলেন। তার স্লোগানই ছিল শত্রুর অস্ত্র আমার অস্ত্র, এবং সেই অস্ত্র কেড়ে নিয়ে তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি অস্ত্র জমা দিয়েছেন। এবং বাংলাদেশের যখন স্বাধীনতা নিয়াজি এই বিজয়ের মাসে ডিসেম্বর মাসে যখন সিলিন্ডার হয়, তখন প্রথমই কাদের সিদ্দিকীর সহযোগিতা চেয়ে ভারতের সেনারা এসে কাদের সিদ্দিকীকে সাথে নিয়ে গিয়ে সেই নিয়াজিকে গ্রেপ্তার করেন এবং তাকে সিলিন্ডার করান। এবং বাঙালি একটি মাত্র যোদ্ধা যিনি ওই দিনটাতে উপস্থিত ছিলেন, আর কেউ ছিলেন না। আপনারা জানেন কাদের সিদ্দিকী শুধু রাজনীতিবিদ নয়, একজন লেখক, কলামিস্ট এবং এক সাহিত্যকার এবং ইতিহাসের অন্যতম কিংবদন্তি। তিনি এই রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে তিনি যে কথাটি বলেছেন, আমরা এই সরকারের ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত পরে যে 5ই আগস্ট হয়েছে, সেই 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে আমরা একটা সুন্দর রেখা তৈরি হয়েছে দেশের একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, সংস্কারের জন্য। সেটা আমরা অচিরেই দেখতে পাচ্ছি ধীরগতিতে কাজ করছে। আমরা স্মরণ করছি সেই শহীদদের প্রতি আত্মার মারফত কামনা করছি, তাদের আত্মার শান্তি বয়ে আনুক। আমরা বলবো রাজনৈতিক ভাষা রাজনৈতিকভাবে যেন হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী যে কথাটা বলেছেন, যে বলেছে অর্থ হল এই যে এক ফেস্টিসের কাছ থেকে নিয়ে চাঁদাবাজ সন্ত্রাসের কাছ থেকে মুক্ত করতে গিয়ে এখন যদি আবার কতিপয় কিছু অসাধু চাঁদাবাজ সন্ত্রাস যদি বিভিন্ন জায়গায় দখলবাড়ির দায়িত্ব ঢুকে পড়ে, তাহলে বৈষম্য তো তৈরি হয়ে গেল, আবার বৈষম্য তো নিরসন হলো না। এটা মূল সারমর্মটা ছিল আমার নেতার। আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, আপনারা জানেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়মিত কলাম লেখেন, কারো পক্ষ কারো বিপক্ষ না, সোজা সাদা মানুষ, এবং তিনি ন্যায়ের পক্ষ প্রতি মুহূর্তে লিখে যাচ্ছেন। তিনি যদি লুবি হতেন তাহলে সেই মন্ত্রী পরিষদে সে মন্ত্রী থাকতেন। তিনি যদি স্বার্থপর হতেন তাহলে তিনি আজকে বাংলাদেশের বড় পর্যায়ে থাকতে পারতেন। আমরা আশা করব এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়কের প্রধানকে, উপদেষ্টাদেরকে বলবো, আপনারা অবশ্যই যেন প্রতিটা জায়গায় সকল রাজনীতিক যে প্রেক্ষাপটের সাথে সহযোগিতায় আপনাদের সাথে হাত মিলিয়েছে, সমন্বয় করেছে, সেই সমন্বয় বজায় রেখে সকলেই যেন সকল সম্মান বজায় রেখে সু আচরণ এবং সুভাষায়, সুমিষ্ট ভাষায়, ভাষার শুদ্ধতার ভাবে রাজনৈতিক কৌশলের উত্তর যেন কৌশলে হয়, যাতে অশালীন অসভ্য ভাষায় যেন উত্তর না হয়। কারো মান হানিকর, কারো মান সম্মান নষ্ট করার দায়িত্ব এখতিয়ার কাউকে দেয়নি। যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এই আশা ব্যক্ত করে আমাদের এখানে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, উনি 2-1 মিনিট আপনাদেরকে সমাপনী বক্তব্য দিবেন। ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে। শাহিনুর আলম শাহিন তিনি পাঠ করবেন আমাদের এই যে আজকের আয়োজিত যে সাংবাদিক সম্মেলন করছি, সেটা তিনি বিস্তারিত তুলে ধরবেন। আর আমাদের প্রধান অতিথি উপস্থিত এখানে আমাদের ময়মনসিংহের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির সাবেক ডিন ডক্টর পরেশচন্দ্র মোদক, উনি উপস্থিত এখানে। ওনারা উপস্থিত রেখে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনের যে বক্তব্যগুলি তুলে ধরবেন। ধন্যবাদ। শুধু সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এবং আমার প্রিয় দল কিশোর শ্রমিক জনতা লীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সেই সঙ্গে শুভ সন্ধ্যা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম একজন আজন্ম যোদ্ধা। উনি 24 বছর বয়সে যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই মুক্তিযুদ্ধে উনি একটি ভূয়সী ভূমিকা রেখেছিলেন এবং তখন থেকে শুরু করে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যেখানেই
অন্যায় হয়েছে, যেখানে নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছেন এবং সেই সম্পর্কে আপনারা অনেক প্রমাণ পেয়েছেন ইতিমধ্যে। এবং আরেকটা বিষয় আপনারা ভালো করে জানেন, উনি সদা সর্বদা স্পষ্টবাসী, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে বিন্দু মাত্র উনি কার্পণ্য বোধ করেন না। তো গতকাল 7 ডিসেম্বর সখীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান সাজু সাহেব, আমাদের এই প্রিয় নেতা, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সম্পর্কে কিছু অশালীন, অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা আমাদেরকে শুধু নয়, দলীয়ভাবে শুধু আমরা নই, সমস্ত বাঙালি জাতি মর্মাহত হয়েছে। সেই জন্য আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আপনাদের মধ্য দিয়ে। কারণ এত বড় একটি বৃহৎ রাজনৈতিক দলের এমন একজন নেতা এরকম ভাষা ব্যবহার করতে পারে, এটা আমাদের কখনো জানা ছিল না। তো আমরা এই বৃহৎ দল বিএনপির যারা আছেন নীতি নির্ধারণ করতে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে এমন নেতা নিশ্চয়ই দলের জন্য শুভকর নয়, তারা বরাবরই দলের জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। তো আপনারা দলীয়ভাবে এটার বিচার করবেন, দলীয়ভাবে যে শাস্তি হয় সেটার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা খুব ডিপলিভাবে বিচার বিশ্লেষণ করবেন, সেটার জন্য বিএনপি নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা দীর্ঘক্ষণ ছিলেন, আপনারা বরাবরই জানেন বঙ্গবীর সদা সর্বদা অসহায় মানুষের পাশে ছিল, অসহায় মানুষের পাশে থাকবেন। এবং আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেছেন, যখন 2008 সনে বাংলাদেশে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া উভয় নেত্রীকে জেলখানায় ভরেছিল, ওই সময় কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এই দুই নেত্রীর জন্যই তাদের বিরুদ্ধে কথা বলেছেন, এই সেনা শাসকের বিরুদ্ধে কথা বলে গেছেন, প্রতিবাদ করেছেন। উনি কিন্তু কখনো লেজ গুটিয়ে বসে থাকেননি। তো সেই জন্য বলছি, এমন একজন বীর পুরুষ সম্পর্কে বীরেরা বারবার জন্মগ্রহণ করে না, এটা আমাদের সৌভাগ্য যে উনি আমাদের বৃহত্তম ময়মনসিংহের মানুষ। এমন বীরের দল করতে পেরে আমরা গর্ববোধ করি। তো এই বীরকে নিয়ে যাতে আর কখনো কোনোদিন কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো সামাজিক সংগঠন এমন অশালীন, অশ্লীল ভাষায় কথা না বলে, সেটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং সর্বোপরি আবারও বলছি, বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন নিশ্চয়ই তারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে অতি অল্প সময়ের ভিতরে দেখবেন। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী এবং সহযোদ্ধা যারা আছেন, সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি। আজ আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি সেটা আনন্দের জন্য নয়, সেটা একটা তীব্র ক্ষোভের জন্য। আমি যখন এই সংবাদটি দেখলাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রুখে দেওয়া হবে, কারণ উনি যে কথাটি বলেছিলেন সাবধান বাণীর কথা বলেছিলেন। এই সাবধান বাণী হচ্ছে যে যারা লুটপাট করেছে বাংলাদেশে, রাজনীতিতে যারা লুটপাট করেছিল আগে, তাদের যে পরিচয় আমরা পেয়েছি, যারা এগুলি কাজ করবে তাদেরও একই রকম ধরনের পরিচয় হবে। এই কথা তো তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। তাতে একজন রাজনীতিবিদ অন্য একজন রাজনীতিবিদ, বিএনপির একজন রাজনীতিবিদ কি করে তাদের মধ্যে এই প্রতিক্রিয়াটা হল? তারা কি তাহলে এই কাজটি করেছে? তারা কি মনে করতেছে যে তাদের জন্য তারা অন্যায় করে যাবে, তাদের কোনো ফল ভোগ করতে হবে না? তো
এই একটি কথা বলার জন্য বঙ্গবীরকে রক্ষী দিতে চেয়েছিল, সেটা আমাকে খুব আহত করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি বা করার আছে, আমরা হয়তো কথা বলতে গেলে প্রতিক্রিয়া হবে অন্যরকম ধরনের। আমরা যে কথা বলতে জানি না তা তো নয়, কিন্তু কথা বলতে গেলে হয়তো প্রতিক্রিয়া ভিন্ন ধরনের হবে। কারণ এখন আমি যে সম্প্রদায়ের মধ্যে আছি সেটা আরো খারাপ। আমি আছি একটা হিন্দু জনগোষ্ঠীর লোক, আমাকে মনে করে যে সে এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো বর্তমান সরকারের মধ্যে যারা আছেন বা তাদের যারা কি বলবো যে মানে অধিষ্ঠিত করেছেন, তারাও আমাদের এই মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ করেছেন। সেই মহান মুক্তিযুদ্ধ যিনি একজন বলবো যে স্থপতি এবং রূপকারক, দেশের ভিতরে থেকে অভ্যন্তরের থেকে নিজের অস্ত্র নয় অপরের অস্ত্র দ্বারা, শত্রুর অস্ত্র দ্বারা যিনি যুদ্ধ করেছেন, সেই রকম ধরনের একজন মহাবীরকে এইভাবে অপমানজনক মানে পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটা সত্যি কথা কি। আমি যেহেতু বঙ্গবীরের এই কৃষক শ্রমিক জনতা লীগের একজন সমর্থক, এমনি আমি নিজেও আবার বঙ্গবীরের একজন আমি ভক্ত। আমার সাথে বেশি বয়সের উনি নন, তবু তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ছিল। সেই কারণেই আমি নিজেও একজন মানে এই প্রতিরোধ যুদ্ধে মানে অংশগ্রহণ করেছিলাম বঙ্গবন্ধু হত্যা করার পর। সেই তার নেতৃত্বে আমি যুদ্ধ করেছি, আর তাকেই যখন অপমানিত হতে হয়েছে সেটা আমার গায়েও লেগেছে। আজকে যখন দীপক আমাকে যখন ফোন করেছিল তখন আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি বললাম ঠিক আছে আমি যাব, কিন্তু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণে আমি অবশ্যই আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আপনারা একটা ক্ষমা সন্তুষ্ট করে দেখবেন, কারণ আমি যথেষ্ট ব্যস্ত থাকতে হয় আমাকে। এনিওয়ে এই যে আসছে, আমি আজকে আমার নিন্দার ভাষা আমি জানাতে পারছি না। আমি মনে করছিলাম যে ব্যক্তিটি শাহজাহান সাজু উনি কাজটি করছেন, আমি মনে করছিলাম যে সেখানে যে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছিলেন উনি কিনা, কারণ ওর নাম ছিল শাহজাহান, কারণ শাহজাহানের ছেলে ছিল শাহজাহান রাজু ছিল। তো শওকত বিন শাহজাহান কিন্তু আমার ছাত্র ছিল। আমার ছাত্রের পুত্রের কাছে যখন হেরে যখন গিয়েছিল তখন আমি সত্যি আমার খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, তো আমরা যখন আমাদের নির্বাচনে এই ময়মনসিং আমি আবার নির্বাচন করেছিলাম, শেষ নির্বাচনের পরে যখন আমাদেরকে দেখেছিল, আমি একটা কথা বলেছিলাম, এই যে ফ্যাসিস্ট অবস্থা যেটা ছিল, আমি একটা কথা বলেছিলাম। ওই কথাটা হয়তো আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে আমি বলিনি, দু একজনকে আমি বলেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই তরঙ্গ আকারে চলে, তরঙ্গের মাঝখানে যদি কেটে দেওয়া হয় তাহলে উপরের একটা অংশ থাকবে, নিচের একটা অংশ থাকবে। আমি চিকিৎসক হিসেবে যেহেতু নির্বাচন করেছিলাম, সেই জন্য চিকিৎসকের ভাষা ব্যবহার করেছি। আওয়ামী লীগ হয়তো বা তারা ডিলুশনে ভুগছে, তারা আজকে উপরের তরঙ্গটুকু দেখছে, অর্থাৎ সব আওয়ামী লীগ বিরোধী বলে কেউ নাই। কিন্তু এই অবস্থাটা থাকবে না, যখন ডিলুশন কেটে যাবে they will see the negative part, অর্থাৎ নিচের অংশটা দেখবে নো আওয়ামী লীগ। আমি এই কথাটা আমি বলছিলাম, সেটা বলছিলাম ফেব্রুয়ারির শেষের দিকে। আগস্টে সেই ঘটনা ঘটে গেল, কই কেউ তো নেই, এখন তো কেউ নেই। একমাত্র এইরকম পরিস্থিতিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন সেখানে প্রতিবাদ করতে। এমনকি বঙ্গবন্ধু যখন মূর্তিতে অপমান করা হয়েছিল সেগুলিতে উনি গিয়েছিলেন প্রতিবাদ করতে। এই বীরকে যখন অপমান করা হচ্ছে, আমি মনে করি যারা মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সকলেরই গায়ে লাগার কথা, এবং বাঙালি যারা আছেন অন্ততপক্ষে যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন তাদের গায়ে লাগার কথা। আমার তো লেগেছেই, আমি এই জন্য নিন্দা করি, এবং সেই নিন্দার ভাষাই আমার নেই যে কোন ধরনের ভাষাতে আমি এই নিন্দাটা করব। কাজে নীতি নির্ধারক যারা আছেন, বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, তারা যেন সেই নেতাকে, তাদের সেই টাঙ্গালের সেই নেতাকে তারা যেন সাবধান করে দেয়, নতুবা ভবিষ্যতে তাদের জন্যই সেটা পরিণতি মানে খারাপ হয়ে আসতে পারে। সেই ক্ষতিটা যাতে না হয়, হ্যাঁ প্রতিহিংসা তো আসবেই, হিংসা করলে প্রতিহিংসা আসবে। তার পরিণতি আজকে যেমন আমরা আওয়ামী লীগ দেখেছি, যারা এই কাজ করবে তাদের এই পরিণতি হবে, আমি হলে আমারও হবে। সুতরাং এই প্রতিহিংসা পরিহার করার জন্য আমি মনে করি তার মানে
সুরুচির উৎপন্ন হোক, তার মন পরিবর্তন হোক, অন্ততপক্ষে সে যদি নিজে বুঝতে পারে ভালো, আর না বুঝতে পারে তারই নেতৃবৃন্দ যারা আছে তারা যেন তাকে সাবধান করে দেয়, যেন এরকম ধরনের কথা না বলেন, আচরণ না করেন। আমি আজকে এই নিন্দা জানানোর জন্য শুধু এখানে এসেছি, এবং ভবিষ্যতে যাতে এইরকম ধরনের কাজ না হয় সেই জন্য একটা পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার নিজেই তার নিজের ভুল বুঝতে পারছে। এর জন্য তারা অন্যায় করে যাবে, তাদের কোনো ফল ভোগ করতে হবে না। তো এই একটি কথা বলার জন্য বঙ্গবীরকে রক্ষী দিতে চেয়েছিল, সেটা আমাকে খুব আহত করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি বা করার আছে? আমরা হয়তো কথা বলতে গেলে প্রতিক্রিয়া হবে অন্যরকম ধরনের। আমাদের কথা বলতে জানি না তা তো নয়, কিন্তু কথা বলতে গেলে হয়তো প্রতিক্রিয়া ভিন্ন ধরনের হবে। কারণ এখন আমি যে সম্প্রদায়ের মধ্যে আছি সেটা আরো খারাপ। আমি আছি একটা হিন্দু জনগোষ্ঠীর লোক, আমাকে মনে করে যে সে এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো বর্তমান সরকারের মধ্যে যারা আছেন বা তাদের যারা কি বলবো যে মানে অধিষ্ঠিত করেছেন, তারাও আমাদের এই মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ করেছেন। সেই মহান মুক্তিযুদ্ধ যিনি একজন বলবো যে স্থপতি এবং রূপকারক, দেশের ভিতরে থেকে অভ্যন্তরের থেকে নিজের অস্ত্র নয় অপরের অস্ত্র দ্বারা, শত্রুর অস্ত্র দ্বারা যিনি যুদ্ধ করেছেন, সেই রকম ধরনের একজন মহাবীরকে এইভাবে অপমানজনক মানে পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটা সত্যি কথা কি। আমি যেহেতু বঙ্গবীরের এই কৃষক শ্রমিক জনতা লীগের একজন সমর্থক, এমনি আমি নিজেও আবার বঙ্গবীরের একজন আমি ভক্ত। আমার সাথে বেশি বয়সের উনি নন, তবু তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ছিল। সেই কারণেই আমি নিজেও একজন মানে এই প্রতিরোধ যুদ্ধে মানে অংশগ্রহণ করেছিলাম বঙ্গবন্ধু হত্যা করার পর। সেই তার নেতৃত্বে আমি যুদ্ধ করেছি, আর তাকেই যখন অপমানিত হতে হয়েছে সেটা আমার গায়েও লেগেছে। আজকে যখন দীপক আমাকে যখন ফোন করেছিল তখন আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি বললাম ঠিক আছে আমি যাব, কিন্তু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণে আমি অবশ্যই আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আপনারা একটা ক্ষমা সন্তুষ্ট করে দেখবেন, কারণ আমি যথেষ্ট ব্যস্ত থাকতে হয় আমাকে। এনিওয়ে এই যে আসছে, আমি আজকে আমার নিন্দার ভাষা আমি জানাতে পারছি না। আমি মনে করছিলাম যে ব্যক্তিটি শাহজাহান সাজু উনি কাজটি করছেন, আমি মনে করছিলাম যে সেখানে যে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছিলেন উনি কিনা, কারণ ওর নাম ছিল শাহজাহান, কারণ শাহজাহানের ছেলে ছিল শাহজাহান রাজু ছিল। তো শওকত বিন শাহজাহান কিন্তু আমার ছাত্র ছিল। আমার ছাত্রের পুত্রের কাছে যখন হেরে যখন গিয়েছিল তখন আমি সত্যি আমার খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, তো আমরা যখন আমাদের নির্বাচনে এই ময়মনসিং আমি আবার নির্বাচন করেছিলাম, শেষ নির্বাচনের পরে যখন আমাদেরকে দেখেছিল আমি একটা কথা বলেছিলাম, এই যে ফ্যাসিস্ট অবস্থা যেটা ছিল, আমি একটা কথা বলেছিলাম। ওই কথাটা হয়তো আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে আমি বলিনি, দু একজনকে আমি বলেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই তরঙ্গ আকারে চলে, তরঙ্গের মাঝখানে যদি কেটে দেওয়া হয় তাহলে উপরের একটা অংশ থাকবে, নিচের একটা অংশ থাকবে। আমি চিকিৎসক হিসেবে যেহেতু নির্বাচন করেছিলাম সেই জন্য চিকিৎসকের ভাষা ব্যবহার করেছি। আওয়ামী লীগ হয়তো বা তারা ডিলুশনে ভুগছে, তারা আজকে উপরের তরঙ্গটুকু দেখছে, অর্থাৎ সব আওয়ামী লীগ বিরোধী বলে কেউ নাই। কিন্তু এই অবস্থাটা থাকবে না। যখন ডিলুশন কেটে যাবে, they will see the negative part, অর্থাৎ নিচের অংশটা দেখবে, নো আওয়ামী লীগ। আমি এই কথাটা আমি বলছিলাম, সেটা বলছিলাম ফেব্রুয়ারির শেষের দিকে। আগস্টে সেই ঘটনা ঘটে গেল, কই কেউ তো নেই, এখন তো কেউ নেই। একমাত্র এইরকম পরিস্থিতিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী গেছিলেন সেখানে প্রতিবাদ করতে। এমনকি বঙ্গবন্ধু যখন মূর্তিকে অপমান করা হয়েছিল সেগুলিতে উনি গেছিলেন প্রতিবাদ করতে। এই বীরকে যখন অপমান করা হচ্ছে, আমি মনে করি যারা মুক্তিযোদ্ধা যারা আছে
তাদের সকলেরই গায়ে লাগার কথা। এবং বাঙালি যারা আছেন অন্ততপক্ষে যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন তাদের গায়ে লাগার কথা। আমার তো লেগেছেই। আমি এই জন্য নিন্দা করি।